হ্যালো বন্ধুরা, বায়োমলিকুলস যে চ্যাপ্টারটি আছে এটা তার নেক্সট ভিডিও। তো এই ভিডিওগুলোতে এনসিইআরটি যে বইটা আছে সেটা বাংলাতে এক্সপ্লেন করা হচ্ছে। তোমরা যারা বাংলা মিডিয়ামে নিট দেবে তাদের জন্য এই ভিডিওগুলি অত্যন্ত দরকারি। এই ভিডিওগুলি তাদেরকে এনসিইআরটি পড়তে এবং বুঝতে সাহায্য করবে। তো এর আগে অনেকগুলো ভিডিও আপলোড করা হয়েছে, তো শুরু করা যাক। নেচার অফ বন্ড লিঙ্কিং মনোমার্স ইন এ পলিমার। তো আমরা দেখলাম যে যে নিউক্লিক অ্যাসিড সেগুলো নিউক্লিওটাইডের পলিমার, প্রোটিন অ্যামিনো অ্যাসিডের পলিমার, পলিস্যাকারাইড সুক্রোজের পলিমার। তো প্রত্যেকটা দেখছি একটা পলিমার। তো এই পলিমারের মধ্যে মনোমারগুলো কিভাবে যুক্ত হয়ে থাকে, কি কি বন্ডের মাধ্যমে যুক্ত হয়ে থাকে, যেমন গ্লাইকোসাইডিক বন্ড, পেপটাইড বন্ড। তো এই বন্ডগুলি বিষয়ে পড়তে হবে এখানে। তো in a polypeptide or a protein, amino acid are linked by a peptide bond which is formed when the carboxyl group of one amino acid reacts with the amino group of the next amino acid with the elimination of a water moiety. The process is called dehydration. তো প্রোটিন বা পলিপেপটাইড যেটাকে বলে সেটা কি হয়, পেপটাইড বন্ডের মাধ্যমে যুক্ত হয়। অনেকগুলো অ্যামিনো অ্যাসিড পেপটাইড বন্ডের মাধ্যমে যুক্ত হয়ে প্রোটিন গঠন করে। তো সেই অ্যামিনো অ্যাসিডগুলো কীভাবে যুক্ত হয় না, একটা অ্যামিনো অ্যাসিড আমরা কী কী নিয়ে গঠিত জানি, যে একটা COOH গ্রুপ থাকে, একটা NH2 গ্রুপ থাকে, অর্থাৎ একটা অ্যামিন গ্রুপ আর একটা কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ। তো কি হয় যে একটা কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ থাকে COOH, আর একটা অ্যামিনো গ্রুপ থাকে HN বা NH2। তো এখান থেকে কী হয় যে কার্বক্সিলিক অ্যাসিড থেকে OH আর NH2 থেকে হাইড্রোজেন এ দুটো চলে যায়, দিয়ে ওয়াটার হিসাবে বাইরে বেরিয়ে যায়, H2O হিসাবে বাইরে বেরিয়ে যায়, এক অণু জল বাইরে বেরিয়ে যায়, এবং C ডবল ব্যান্ড O, তারপরে NH, এই যে এই বন্ডটা এটাই হলো পেপটাইড বন্ড। তো এইভাবে একটা অ্যামিনো অ্যাসিডের COOH আর একটা অ্যামিনো অ্যাসিডের NH2 দুটো পাশাপাশি আসে, COOH গ্রুপ থেকে OH গ্রুপ আর NH2 থেকে হাইড্রোজেন এই দুটো যুক্ত হয়ে ওয়াটার হিসাবে বাইরে বেরিয়ে যায়, আর CONH এই যে গ্রুপটা সেটা হলো একটা পেপটাইড বন্ড। এই বন্ডের মাধ্যমে প্রত্যেকটা অ্যামিনো অ্যাসিড যুক্ত হয় এবং একটা প্রোটিন গঠন করে। এবং যেহেতু এই প্রক্রিয়ার মাধ্যমে এখনও জল বাইরে বেরিয়ে যায়, তার জন্য এই প্রসেসটাকে বলা হয় ডিহাইড্রেশন। ডি মানে বাদ যাওয়া, হাইড্রেশন মানে ওয়াটার, এখনও ওয়াটার বাইরে বেরিয়ে যাচ্ছে, তাই একে বলা হয় ডিহাইড্রেশন। তো এটা হলো প্রোটিনের বিষয়টা। তো এরপরে আসছি পলিস্যাকারাইড। ইন এ পলিস্যাকারাইড দ্য ইন্ডিভিজুয়াল মনোস্যাকারাইড আর লিঙ্কড বাই এ গ্লাইকোসাইডিক বন্ড। পলিস্যাকারাইড ক্ষেত্রে কী হয় যে এক্ষেত্রে থাকে গ্লাইকোসাইডিক বন্ড। প্রোটিনের ক্ষেত্রে যেমন দেখলাম পেপটাইড বন্ড, পলিস্যাকারাইডের ক্ষেত্রে থাকে গ্লাইকোসাইডিক বন্ড। এই বন্ডটা কীরকম, দিস বন্ড ইজ অলসো ফর্মড বাই ডিহাইড্রেশন। এই বন্ডটাও এখন জল অপচয়ের মাধ্যমে বা জল ত্যাগের মাধ্যমেই সৃষ্টি হয়, যে জল বেরিয়ে যাবে এবং এই বন্ডটা তৈরি হবে। দিস বন্ড ইজ ফর্মড বিটুইন টু কার্বন অ্যাটমস অফ টু অ্যাডজাসেন্ট মনোস্যাকারাইড। এবং এই বন্ডটা কী হয় যে দুটো পাশাপাশি মনোস্যাকারাইড থাকে, অনেকগুলো মনোস্যাকারাইড নিয়ে তো একটা পলিস্যাকারাইড তৈরি হয়। তো সেই মনোস্যাকারাইডের একটা কার্বনের সঙ্গে আর একটা কার্বনের মধ্যে এই বন্ডটা সৃষ্টি হয়। নিচে ছবি আছে দেখিয়েছি। ইন এ নিউক্লিক অ্যাসিড, তো এটা হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ড, এই যে নিচে ছবি আছে গ্লাইকোসাইডিক বন্ড। তো এটা DNA আছে, গ্লাইকোসাইডিক বন্ডের নেই। তো গ্লাইকোসাইডিক বন্ডের ক্ষেত্রে কী হয় যে একটা সুগারের OH আর আরেকটা মনোস্যাকারাইডের হাইড্রোজেন এই দুটো পাশাপাশি আসে, তারপর সেখান থেকে কী হয় যে ওয়াটার বেরিয়ে যায় এবং একটা গ্লাইকোসাইডিক বন্ড তৈরি হয়। তো ছবিটা অত্যন্ত জটিল, তো পরবর্তীকালে পড়তে হবে, তো সেখানে ডিটেলসে বলে দেবো। দিস বন্ড ইজ অলসো ফর্মড বাই ডিহাইড্রেশন, এটাও ডিহাইড্রেশনের মাধ্যমে সৃষ্টি হয়। In a nucleic acid, a phosphate moiety links the 3' carbon of one sugar of one nucleotide to the 5' carbon of the sugar of the succeeding nucleotide. তো এবার নিউক্লিক অ্যাসিডের দিকে আসছে। নিউক্লিক অ্যাসিডের ক্ষেত্রে কী হয় যে একটা ফসফেট গ্রুপ থাকে, ফসফেট গ্রুপটা কী করে যে একটা নিউক্লিওটাইডের 3' কার্বনের সঙ্গে একটা নিউক্লিওটাইডের যে সুগার থাকে তার 3' কার্বনের সঙ্গে আর একটা নিউক্লিওটাইডের যে সুগার থাকে তার 5' কার্বনের মধ্যে একটা বন্ড সৃষ্টি করে। দ্য বন্ড বিটুইন দ্য ফসফেট অ্যান্ড হাইড্রক্সিল গ্রুপ অফ সুগার ইজ অ্যান এস্টার বন্ড। এবং যে ফসফেট গ্রুপ
আর সুগারের মধ্যে যে হাইড্রক্সিল আছে তাদের মধ্যে যে বন্ডটা সৃষ্টি হয় তার নাম হচ্ছে এস্টার বন্ড। অ্যাজ দেয়ার ইজ ওয়ান সাচ এস্টার বন্ড অন এদার সাইড ইট ইজ কল্ড ফসফোডাইএস্টার বন্ড। এবং দুই দিকে যেহেতু একটা একটা করে দুটো এস্টার বন্ড থাকে তার জন্য একে বলা হয় ফসফোডাইএস্টার বন্ড। তো এই ছবিটা এবার বলা আছে, এটা এবার দেখে দিচ্ছি। তো এখানে যেটা বলা আছে ওটা একবার বলেছি কিভাবে বলা আছে। এই যে একটা ফসফেট একটা গ্রুপ আছে। তো ধরা যাক এটা হচ্ছে 3' আর এটা হলো 5'। এটা একটা নিউক্লিওটাইড, এটা পুরোটা একটা নিউক্লিওটাইড, আর এটা একটা আলাদা নিউক্লিওটাইড। তো একটা নিউক্লিওটাইডের একটা সুগারের এই যে 3' প্রান্ত এটা, আর আরেকটা সুগারের আরেকটা নিউক্লিওটাইডের আরেকটা এই যে সুগার তার এটা হলো 5'। তো 5' প্রান্তে যে CH2OH আছে, তো এখান থেকে হাইড্রোজেন, আর এখান থেকে যে পি ফসফেট গ্রুপ আছে সেখান থেকে OH ওয়াটার, তো এক অণু ওয়াটার বাইরে বেরিয়ে যায় এবং এই যে এস্টার বন্ড তৈরি করে। তো এই এস্টার বন্ডটা, এটা একটা হচ্ছে এস্টার বন্ড এখানে তৈরি হয়। তো কি হয় যে একটা নিউক্লিওটাইডের একটা সুগারের 5' প্রান্ত আর একটা নিউক্লিওটাইডের আর একটা সুগারের এই যে 3' প্রান্ত, এই দুটোর মধ্যে বন্ডটা সৃষ্টি হচ্ছে এবং এদিকে একটা থাকছে এদিকে একটা থাকছে, তার জন্য কি বলে ফসফোডাইএস্টার বন্ড। দুই দিকে থাকছে যেহেতু তার জন্য ফসফোডাইএস্টার বন্ড। তো এটা হলো ফসফোডাইএস্টার বন্ড, যেটা ডিএনএর ক্ষেত্রে দেখা যায় বা নিউক্লিওটাইডের ক্ষেত্রে দেখা যায়, নিউক্লিক অ্যাসিডের ক্ষেত্রে দেখা যায়। নিউক্লিক অ্যাসিড এক্সিবিট এ ওয়াইড ভ্যারাইটি অফ সেকেন্ডারি স্ট্রাকচার। নিউক্লিক অ্যাসিডের স্ট্রাকচারটা অত্যন্ত ভ্যারাইটিপূর্ণ। তো আমাদের যে ওয়াটসন ও ক্রিক তিনি এটাকে দেখিয়েছিলেন যে কেমন স্ট্রাকচারটা হয়। ফর এক্সাম্পল, ওয়ান অফ দ্য সেকেন্ডারি স্ট্রাকচার এক্সিবিটেড বাই ডিএনএ ইজ দ্য ফেমাস ওয়াটসন ক্রিক মডেল। যেমন এদের একটা সেকেন্ডারি যে স্ট্রাকচার আছে, তো তার মধ্যে সবচেয়ে যেটা প্রচলিত যে ডিএনএর যে স্ট্রাকচারটা সেটা ওয়াটসন এবং ক্রিক তারা দেখিয়েছিলেন যে কেমন স্ট্রাকচারটা হয় এক্স রে মাধ্যমে, যেটা আমাদের মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স সেখানে ডিটেলসে আছে। তাছাড়া আরও অনেকগুলো স্ট্রাকচার হয়, অনেক ভ্যারাইটি স্ট্রাকচার আছে। তো বিটা যে স্ট্রাকচার সেটা হচ্ছে আমাদের মডেল হিসাবে আমরা দেখে থাকি। দিস মডেল সেজ দ্যাট ডিএনএ এক্সিস্ট অ্যাজ এ ডবল হেলিক্স। ডিএনএ দুটো ডবল হেলিক্স হিসেবে থাকে। দুটো ডবল হেলিক্স বলতে কি, এই যে এটা একটা হেলিক্স চলে যাচ্ছে, এটা একটা হেলিক্স চলে যাচ্ছে, দুটো হেলিক্স আকারে, তার জন্য একে ডবল হেলিক্স বলে। দ্য টু স্ট্যান্ডস অফ পলিনিউক্লিওটাইডস আর অ্যান্টি প্যারালাল। এবং দুটো যে স্ট্যান্ড থাকে সেটা হচ্ছে অ্যান্টি প্যারালাল। অ্যান্টি প্যারালাল মানে কি, যে দুটো দুই দিকে, যেমন এটা এটা একটা দেখা যাচ্ছে এটা 5' শুরু হয়েছে, 3' শেষ হয়েছে। এই যে এটা 5' শুরু হয়েছে, 3' শেষ হয়েছে। আর এই যে হেলিক্সটা সেটা 3' শুরু হয়েছে, 5' শেষ হয়েছে। তাহলে কি অপোজিট কিন্তু প্যারালাল, তাহলে হচ্ছে অ্যান্টি প্যারালাল। রান ইন দ্য অপোজিট ডাইরেকশন, যে দুটো আলাদা আলাদা ডাইরেকশনে চলমান হয়, যে একটা 5' থেকে 3', তো আর একটা 3' থেকে 5'। দ্য ব্যাকবোন ইজ ফর্মড বাই দ্য সুগার ফসফেট সুগার চেন। এবং যে ব্যাকবোনটা থাকে তার সেটা কী কী নিয়ে গঠিত, সুগার ফসফেট সুগার চেন। যে এই যে এটা একটা ব্যাকবোন, তো এটা প্রথমে সুগার, তারপর ফসফেট, তারপর আবার সুগার, তারপর আবার ফসফেট, তারপর আবার সুগার। তো এইভাবে সুগার ফসফেট সুগার চেন নিয়ে তৈরি হবে। দ্য নাইট্রোজেন বেস আর প্রজেক্টেড মোর অর লেস পারপেন্ডিকুলার টু দিস ব্যাকবোন বাট ফেস ইনসাইড। এবং যে নাইট্রোজেন বেস যেটা থাকে, যে নাইট্রোজেন গুয়ানিন সাইটোসিন এগুলো কি পারপেন্ডিকুলার আছে, এই যে সুগার আছে তার সঙ্গে এটা পারপেন্ডিকুলার আছে, অনেকটা লম্বালম্বিভাবে আছে, পারপেন্ডিকুলার আছে। এবং সেটা কি আছে, ভেতরের দিকে আছে, ভেতরের দিকে হেলিক্সের ভেতরের দিকে আছে, এটা ভেতরের দিকে মুখ করে আছে। A and G, adenine and guanine of one strand compulsory base pair with থাইমিন অ্যান্ড সাইটোসিন। তো অ্যাডেনিন থাইমিনের সঙ্গে আর গুয়ানিন সাইটোসিনের সঙ্গে বন্ড সৃষ্টি করে। অন দ্য ওয়াদার স্ট্যান্ড, তো এখানে অন দ্য ওয়াদার স্ট্যান্ড দেয়ার আর 2 হাইড্রোজেন বন্ড বিটুইন অ্যাডেনিন অ্যান্ড থাইমিন অ্যান্ড 3 হাইড্রোজেন বন্ডস বিটুইন গুয়ানিন অ্যান্ড সাইটোসিন। তো ছবির মাধ্যমে দেখা যাচ্ছে যে অ্যাডেনিন থাইমিনের সঙ্গে আছে এবং এখানে দুটো হাইড্রোজেন বন্ড আছে, একটা দুটো। গুয়ানিন সাইটোসিনের সঙ্গে বন্ড করে আছে এবং এখানে তিনটে আছে, একটা দুটো তিনটে বন্ড আছে। তো অ্যাডেনিন সর্বদা থাইমিনের সঙ্গে আর গুয়ানিন সর্বদা সাইটোসিনের সঙ্গে বন্ড করে। অ্যাডেনিন আর থাইমিনের মধ্যে ডবল বন্ড থাকে আর গুয়ানিন আর সাইটোসিনের সঙ্গে ট্রিপল বন্ড থাকে।
হ্যাঁ, এবং এটা হচ্ছে হাইড্রোজেন বন্ড। ইচ স্ট্র্যান্ড অ্যাপিয়ার্স লাইক এ হেলিক্যাল স্টেয়ারকেস। প্রত্যেকটা স্ট্র্যান্ড দেখতে হেলিক্যাল বা ভাঁজের মতো। তো আমরা এটা তো দেখলাম যে একেবারে হেলিক্যাল বা কুণ্ডলীকৃত যেটাকে বলে সেই রকম দেখতে প্রত্যেকটা স্টেয়ার। তো কুণ্ডলীকৃত আকৃতি। ইচ স্টেপ অফ অ্যাসেন্ট ইজ রিপ্রেজেন্টেড বাই এ পেয়ার অফ বেস পেয়ার। প্রত্যেকটা স্টেপ, যে স্টেয়ার কেস মানে কি সিঁড়ির মতো, তো সিঁড়ির একটা ধাপ থাকে। তো এক্ষেত্রে যদি সিঁড়ি দিয়ে তুলনা করি তো প্রত্যেকটা স্টেপ বা ধাপ সেটা একজোড়া বেস পেয়ার দ্বারা তুলনা করা হয়। তো এই যে বেস পেয়ারটা আছে, তো এটা হচ্ছে একটা ধাপ। এই যে বেস পেয়ার আছে, তো এটা একটা ধাপ। তো প্রত্যেকটা বেস পেয়ার যে অংশ সেটাকে এক একটা স্টেপ হিসাবে তুলনা করা হয়। তো এইভাবে দেখা হয় যে কতটা বেস পেয়ার আছে তাহলে কতটা স্টেপ। অ্যাট ইচ স্টেপ অফ অ্যাসেন্ট দ্য স্ট্যান্ড টার্নস 36 ডিগ্রি। যখনই একটা ধাপ যায় তখনই সেটা 36 ডিগ্রি 36 ডিগ্রি বেঁকে যায়। তো এটা যদি হেলিক্সের মতো, তো কি আস্তে আস্তে বেঁকে যাচ্ছে। তো যখন এই স্ট্যান্ড থেকে এই যে এখানে দেখা যাচ্ছে এটা আস্তে আস্তে এইভাবে বেঁকে যাচ্ছে, এটা আস্তে আস্তে এইভাবে বেঁকে যাচ্ছে। তো এই স্ট্যান্ড থেকে যখন এই স্ট্যান্ডে এলো তখন 36 ডিগ্রি বেঁকে যায়। তো এইভাবে 360 ডিগ্রি বাঁকতে কতবার তাকে টার্ন নিতে হবে? 10 বার। তাহলে 10 টার্ন বা 10টা টার্ন যখন নেয় তখন 360 ডিগ্রি বেঁকে যায়। তাহলে একটা পাকে একটা বেস পেয়ার অতিক্রম করতে বা একটা স্টেপ অতিক্রম করতে সে কতটা ডিগ্রি বাঁকে? 36 ডিগ্রি। এই যেখানে দেখা যাচ্ছে আস্তে আস্তে বেঁকে যাচ্ছে, তো এটা 3D স্ট্রাকচার। তো 3D হিসাবে যদি দেখা যায় তো দেখা যাবে যে 36 ডিগ্রি বেঁকে যায়, 36 ডিগ্রি বেঁকে যায়। অন ফুল টার্ন অফ দ্য হেলিক্যাল স্ট্র্যান্ড উড ইনভলভ 10 স্টেপ অর 10 বেস পেয়ার। তো যেটা বললাম, তাহলে একটা স্টেপে যদি 36 ডিগ্রি বাঁকে তাহলে 360 ডিগ্রি বাঁকতে বা একটা ফুল টার্ন একবার সম্পূর্ণরূপে ঘুরতে কতবার তাকে কতটা টার্ন লাগবে? 10 স্টেপ লাগবে, 10টা ধাপ লাগবে। তো ওটাই বলা আছে যে ওয়ান ফুল টার্ন একবার সম্পূর্ণরূপে বেঁকে যেতে বা 360 ডিগ্রি বাঁকতে দ্য হেলিক্যাল স্ট্র্যান্ড উড ইনভলভ 10 স্টেপ অর 10 বেস পেয়ার। তার জন্য 10টা স্টেপ বা 10 জোড়া বেস পেয়ার লাগবে। 10 জোড়া বেস পেয়ার বা 10টা স্টেপের পর সেটা 360 ডিগ্রি ঘুরে যাবে, আবার যে অবস্থানে ছিল সেই অবস্থায় চলে আসবে। অ্যাটেম্পট ড্রয়িং এ লাইন ডায়াগ্রাম। তো একটা লাইন ডায়াগ্রাম তৈরি করার চেষ্টা করো তোমরা নিজেরা। দ্য পিচ উড বি 34 অ্যামস্ট্রন। এক একটা পিচ যেটা হচ্ছে 34 অ্যামস্ট্রন। দ্য রাইজ পার বেস পেয়ার উড বি 3.4 অ্যামস্ট্রন। তো একটা পিচ অর্থাৎ একটা সম্পূর্ণরূপে যে বেগে যাচ্ছে 360 ডিগ্রি, তো সেই 360 ডিগ্রি বেগে যাওয়ার সময় যে পিচ সেটা হচ্ছে পিচের দৈর্ঘ্যটা হচ্ছে 334 অ্যামস্ট্রন একটা পিচ। এবং 10টা বেস জোড়াতে কী হয়? একটা পিচ হয়। তাহলে 10টা বেস জোড়ার দৈর্ঘ্য পিচ হচ্ছে 34 অ্যামস্ট্রন। তাহলে একটা বেস জোড়া পিচ হচ্ছে 3.4 অ্যামস্ট্রন। তো এই যে পিচ বিষয়টা কি, যে পিচ বিষয়টা হচ্ছে এই যে চক্রাকার বা হেলিক্যাল আকারে যাওয়ার সময় যে দৈর্ঘ্যটা সেটাকে বলা হয় পিচ। পিচ মানে এই লিনিয়ার দৈর্ঘ্য না, 3D স্ট্রাকচার। এটা হেলিক্যাল আছে, হেলিক্যাল হিসাবে আছে। তো এই হেলিক্যাল হিসাবে তো কী হচ্ছে, এইভাবে হেলিক্যাল গঠন করছে। তো এইভাবে যে এইটা দৈর্ঘ্যটা সেটা হচ্ছে পিচ। তোমরা ফিজিক্সে পড়েছো পিচ কি। পিচ তো এটা হচ্ছে সেই পিচ যে হেলিক্যাল আকারে উপরে উঠছে বা হেলিক্যাল আকারে চলছে। তো সেই সময় যে যতটা হেলিক্যাল আকারে উঠতে পারে বা চলতে পারে সেটা হচ্ছে পিচ, এই দৈর্ঘ্য হিসাবে দেখা হয়। তো এই যে একটা বেস পেয়ার চলেছে, একটা বেস পেয়ার বা এই যে এইটুকু অংশটা, তো এইটুকু অংশটার দৈর্ঘ্য হচ্ছে কি 3.4 অ্যামস্ট্রন। তো এইভাবে কি 10 জোড়া বেস পেয়ার যখন থাকবে তখন একটা পাক দেবে সম্পূর্ণ বা 360 ডিগ্রি ঘুরবে। তাহলে 10টা জোড়াতে কতটা দৈর্ঘ্য হবে তখন? একে 10 দিয়ে গুণ করলে কত হয়? 34 অ্যামস্ট্রন। তাহলে একটা সম্পূর্ণ পিচ বা একটা টার্ন নেওয়ার সময় যে পিচ সেটা কত? 34 অ্যামস্ট্রন। কিন্তু একটা বেস জোড়া যে অন বেস পেয়ার তাদের মধ্যে যে পিচ এটা কত? 3.4 অ্যামস্ট্রন। বোঝা গেল? পিচ জিনিসটা কি সেটা তোমরা ফিজিক্সে পড়েছো ম্যাগনেটের ওখানে। তো হেলিক্যাল আকারে যে উঠে তো সেই সময় যে দৈর্ঘ্যটা যায় সেটা হলো পিচ। তো একটা সম্পূর্ণ টার্ন বা 360 ডিগ্রিতে পিচের দৈর্ঘ্য হচ্ছে 34 অ্যামস্ট্রন। 10 জোড়া বেস পেয়ারে হয় একটা টার্ন, তাহলে 10 জোড়া বেস পেয়ারের দৈর্ঘ্য হচ্ছে 34 অ্যামস্ট্রন। তাহলে এক জোড়া বেস পেয়ারের মধ্যে দূরত্ব কত? 3.4 অ্যামস্ট্রন।
তো এই যে এক জোড়া বেস পেয়ার তাদের মধ্যে দূরত্ব হচ্ছে 3.4 অ্যাংস্ট্রম। তো এটাই বলা আছে। দিস ফর্ম অফ ডিএনএ উইথ দ্য অ্যাবভ মেনশন স্যালাইন ফিচার ইজ কল্ড বিডিএনএ। তো যেটা বলেছিলাম আগে যে ডিএনএ অনেক হয়, এ বি সি জেড এরকম অনেক ধরনের ডিএনএ আছে। তো আমাদের সিলেবাসে যে ডিএনএটা আছে সেটা হচ্ছে বিডিএনএ। এবং এতক্ষণ পর্যন্ত যে বৈশিষ্ট্যগুলো বলা হলো যে এক একটা এক একটা বেস পেয়ারের মধ্যে টার্ন হবে 36 ডিগ্রি, 10টা বেস পেয়ারে 360 ডিগ্রি, এক একটা বেস পেয়ারের মধ্যে পিচের দৈর্ঘ্য হচ্ছে 3.4 অ্যাংস্ট্রম, তারপর একটা ফুল টার্নের পিচের দৈর্ঘ্য 34 অ্যাংস্ট্রম, তারপর কীভাবে থাকে যে নাইট্রোজেন বেসগুলো ভেতরের দিকে থাকে, এটি এর সঙ্গে ডবল ব্যান্ড, জিসি এর সঙ্গে ট্রিপল ব্যান্ড, তারপর ফসফোডাইস্টার লিঙ্কেজ, এই যে বৈশিষ্ট্যগুলো সব বলা হলো সেগুলো সবই কার বৈশিষ্ট্য? বিডিএনএ। ডিএনএর অনেক পার্ট আছে, তো তাদের মধ্যে এটা হচ্ছে বিডিএনএ। In higher classes, you will be told that there are more than a dozen forms of DNA named after English alphabets with unique structural features. তো উঁচু ক্লাসে পড়বে যে অনেক ডজন ডজন মানে 12 জোড়াতে একটা 12টাতে একটা ডজন হয়, তো 12টারও অধিক ডিএনএর আছে, গঠন আছে। যেমন এখানে বি পড়লাম, এখন এ বি সি ডি ই এফ জি এরকম 12 রকমের বা তার থেকেও বেশি রকমের ডিএনএ আছে এবং তাদের প্রত্যেকের গঠন আলাদা, কাজ আলাদা। তো সেটা আমরা উঁচু ক্লাসে পড়বো, এখানে শুধু আমাদেরকে বিডিএনএ পড়তে হবে। তো আশা করি বোঝা গেল কী কী বলা হয়েছে এখানে। এবার আসছে ডায়নামিক স্টেট অফ বডি কনস্টিটিউয়েন্টস, কনসেপ্ট অফ মেটাবলিজম। যে মেটাবলিজম যে পড়ছি আমরা, যে দেহে আমাদের বিভিন্ন বিভাগ ক্রিয়া হচ্ছে, তো তার কনসেপ্ট বা তার ধারণাটা কি? ডায়নামিক স্টেট অফ বডি কনস্টিটিউয়েন্ট, এটা আমাদের দেহের যে সাম্যাবস্থা সেটা কিন্তু কীভাবে নিয়ন্ত্রণ করে রাখে, তো সেই বিষয়ে স্টাডি এটা। What we have learned till now is that living organism, be it a simple bacterial cell, a protozoan, a plants or an animal, contain thousands of organic compounds. তো এতক্ষণ পর্যন্ত আমরা পড়েছি যে যে কোনো জীব, সে উদ্ভিদ হোক প্রাণী, বি এ সিম্পল ব্যাকটেরিয়াল সেল, একটা মনেরা বা ব্যাকটেরিয়ার কোষ হতে পারে, একটা প্রোটোজোয়া হতে পারে, বা একটা উদ্ভিদ হোক বা একটা প্রাণী হোক, তার মধ্যে কী থাকে? কন্টেন থাউজেন্ড অফ অর্গ্যানিক কম্পাউন্ডস, হাজার হাজার জৈব যৌগ নিয়ে গঠিত হয়। তো সেটা আমরা এখন পড়লাম যে সে যাই হোক না, এককোষী হোক, বহুকোষী হোক, উদ্ভিদ হোক, প্রাণী হোক, প্রত্যেকের মধ্যে হাজার হাজার জৈব যৌগ থাকে। দিস কম্পাউন্ডস অর বায়োমলিকিউলস আর প্রেজেন্ট ইন সার্টেন কনসেন্ট্রেশন expressed as moles per cell or moles per liter etc. এবং এই যে যৌগগুলো বা বায়োমলিকুলস বা জৈব যৌগগুলো, এগুলো একটা নির্দিষ্ট পরিমাণে থাকে, নির্দিষ্ট কনসেন্ট্রেশনে থাকে, যেটাকে আমরা মোল পার সেল, যে প্রত্যেকটা সেলে কত মোল, মোল পার লিটার বা প্রতি লিটারে কত মোল আছে, এই হিসাবে এক্সপ্রেসড করে থাকে। ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ডিসকভারিজ এভার মেড ওয়াজ দ্যাট অবজারভেশন দ্যাট অল দিস বায়োমলিকুলস হ্যাভ এ টার্ন ওভার। যে একটা সবচেয়ে গ্রেটেস্ট অবজারভেশন বা ডিসকভারি বলতে পারি এটাকে, যে এটা দেখা গিয়েছে যে প্রত্যেকটা বায়োমলিকুলসে একটা টার্ন ওভার আছে। তো টার্ন ওভার জিনিসটা কি? তো এখানে বলাই আছে টার্ন ওভার জিনিসটা কি। দিস মিনস দ্যাট দে আর কনস্ট্যান্টলি বিং চেঞ্জ ইন্টু সাম অদার বায়োমলিকুলস অ্যান্ড অলসো মেড ফ্রম সাম অদার বায়োমলিকুলস। টার্ন ওভার মানে কি? পরিবর্তন। যে এই সমস্ত যে জৈব যৌগগুলো আছে এগুলো কিন্তু স্থির না, এরা সর্বদা অন্য কোনো বায়োমলিকুলসে চেঞ্জ হয়ে যাচ্ছে, বা এ সমস্ত বায়োমলিকুলস অন্য কোনো বায়োমলিকুলস থেকে তৈরি হয়েছে। যদি আমরা বলি যে এই বি একটা বায়োমলিকুলস, তো কি যে একটা নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে সেটা সি বায়োমলিকুলসে পরিণত হবে, বা এই যে বি বায়োমলিকুলস সেটা কিন্তু কনস্ট্যান্ট না, সেটা হয়তো অন্য কোনো বায়োমলিকুলস বা এ বায়োমলিকুলস থেকে সৃষ্টি হয়েছে। তো এইভাবে টার্ন ওভার, একটা থেকে আরেকটা সৃষ্টি হতে থাকে, একটা আরেকটা থেকে সৃষ্টি হতে থাকে, এইভাবে এইটা করে টার্ন ওভার, যে সর্বদা এটা চেঞ্জড হয়, ইন্টারচেঞ্জড হয়। দিস ব্রেকিং অ্যান্ড মেকিং ইজ থ্রো কেমিক্যাল রিয়াকশন কনসিস্টেন্টলি অকারিং ইন লিভিং অর্গানিজম। এই যে ব্রেক হয়ে বি থেকে সি তৈরি হচ্ছে বা এ থেকে বি তৈরি হচ্ছে, এই যে ব্রেক ভাঙ্গা বা মেক তৈরি হওয়া, এগুলো কী হয়? যে কেমিক্যাল রিয়াকশন বা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে হতে থাকে, কনস্ট্যান্টলি অকারিং ইন লিভিং অর্গানিজম। জীবের মধ্যে বিভিন্ন রকমের রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে বা জৈব রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে, বায়োকেমিক্যাল রিয়াকশনের মাধ্যমে এগুলো সর্বদা তৈরি হচ্ছে, ধ্বংস হচ্ছে, তৈরি হচ্ছে, ধ্বংস হচ্ছে। টুগেদার অল দিস কেমিক্যাল রিয়াকশন আর কল্ড মেটাবলিজম। এই যে তৈরি হওয়ার প্রক্রিয়া, ধ্বংস হয়ে যাওয়ার প্রক্রিয়া, এই যে সর্বদা আমাদের দেহের মধ্যে সংঘটিত হয়ে চলেছে, এটাকে বলা হয় মেটাবলিজম বা পরিপাক। ইচ অফ দ্য মেটাবলিক রিয়াকশন রেজাল্ট ইন দ্য ট্রান্সফরমেশন অফ বায়োমলিকুলস
এবং প্রত্যেকটা মেটাবলিক রিয়াকশনের মাধ্যমে কী হয় যে কোনো বায়োমলিকুল সর্বদা চেঞ্জ বা পরিবর্তন হচ্ছে, একটা থেকে আরেকটাতে কনভার্ট হচ্ছে বা পরিবর্তন হচ্ছে। A few examples for such metabolic transformation are removal of carbon dioxide from amino acid, making an amino acid into an amine. তো এরকম কিছু মেটাবলিক রিয়াকশনের একটা এক্সাম্পল এখানে দেওয়া আছে, যে বলা হয়েছে যে একটা এক্সাম্পল এখানে দেওয়া আছে যে মেটাবলিক রিয়াকশনের একটা এক্সাম্পল এখানে দেওয়া আছে যে removal of carbon dioxide from amino acid making an amino acid into an amine. তো কোনো একটা অ্যামিনো অ্যাসিড থেকে যদি কার্বন ডাইঅক্সাইড ত্যাগ হয়ে যায় তাহলে সেখান থেকে কী সৃষ্টি হবে? অ্যামিন তৈরি হবে। অ্যামিনো অ্যাসিড থেকে যদি কার্বন ডাইঅক্সাইড বাদ দিয়ে দিই তাহলে সেখান থেকে অ্যামিন তৈরি হবে। রিমুভাল অফ অ্যামিনো গ্রুপ ইন এ নিউক্লিওটাইড বেস, তারপর যদি অ্যামিনো গ্রুপকে বাদ দেওয়া হয় তো সেখান থেকে একটা নিউক্লিওটাইড বেস তৈরি হবে। হাইড্রোলাইসিস অফ এ গ্লাইকোসাইডিক বন্ড ইন এ ডাইস্যাকারাইড, গ্লাইকোসাইডিক যে বন্ড আছে তাকে যদি হাইড্রোলাইসিস করা হয় তাহলে সেটা ডাইস্যাকারাইডে কনভার্ট হবে, ইটিসি। এগুলো হচ্ছে সব মেটাবলিক রিয়াকশনের এক্সাম্পল, যে অ্যামিনো অ্যাসিড থেকে যদি কার্বন ডাইঅক্সাইড রিমুভ করে দিই তাহলে সেটা অ্যামিনে কনভার্ট হবে। তো যদি সেখান থেকে অ্যামিনো গ্রুপটাকে রিমুভ করি তাহলে নিউক্লিওটাইড বেস তৈরি হবে। গ্লাইকোসাইডিক যে বন্ড আছে তাকে যদি হাইড্রোলাইসিস করি তো সেখান থেকে ডাইস্যাকারাইড তৈরি হবে। উই ক্যান লিস্ট টেন্স অ্যান্ড থাউজেন্ড অফ সাচ এক্সাম্পল, এরকম অনেক শত শত আমরা এরকম এক্সাম্পল নিয়ে আসতে পারি মেটাবলিক রিয়াকশনের। Majority of these metabolic reaction do not occur in isolation but are always linked to some other reaction. এই যে মেটাবলিক রিয়াকশনগুলো আমরা দেখলাম এগুলো কিন্তু এমন না যে এরা বিচ্ছিন্নভাবে বা আইসোলেটেড অবস্থায় হচ্ছে, যে আলাদা আলাদাভাবে হচ্ছে, প্রত্যেকটা একে অপরের সঙ্গে লিঙ্কড বা সংযোগ স্থাপন করছে। প্রত্যেকটা মেটাবলিক রিয়াকশন একে অপরের সঙ্গে সম্পর্কিত বা লিঙ্কড অবস্থায় থাকে, যে একটা আরেকটাকে সাহায্য করে। In other words, metabolites are converted into each other in a series of linked reaction called metabolic pathways. বা অন্যভাবে বলতে গেলে যে মেটাবলিক রিয়াকশনগুলো হচ্ছে মেটাবলিজমগুলো, তো এখানে একটা আর একটাতে কনভার্ট হচ্ছে সিরিজ নিয়ে একটা শ্রেণী বরাবর অনেকগুলো লিঙ্কড বা সম্পর্কিত রিয়াকশনের মাধ্যমে একে বলা হয় মেটাবলিক পাথওয়ে। মেটাবলিক পাথওয়ে যেমন একটা এক্সাম্পল যদি বলি যে আমাদের যে জিএমপি পথ আমরা সালোক সংশ্লেষে পড়েছিলাম, গ্লাইকোলাইসিস সের মধ্যে যেটা হয়েছিল 10টা ধাপের মধ্যে, তো কি 10টা মেটাবলিক রিয়াকশন ছিল, তো প্রত্যেকটা কি একে অপরের সঙ্গে সম্পর্কিত বা লিঙ্কড। তারপর যে ক্রেবস সাইকেল, এটা হচ্ছে একটা মেটাবলিক রিয়াকশন, তো ক্রেবস সাইকেলের মধ্যে কতগুলো রিয়াকশন একে অপরের সঙ্গে লিঙ্ক ছিল। তারপর কেলভিন সাইকেল, এটাও একটা মেটাবলিক রিয়াকশন, তো এখানে অনেকগুলো কতগুলো ধাপ বা স্টেপের মাধ্যমে একটা সিরিজ বা একটা শ্রেণী নিয়ে অনেকগুলো মেটাবলিক রিয়াকশন হয়েছিল। তো এইভাবে প্রত্যেকটা একে অপরের সঙ্গে লিঙ্কড থাকে, সংযোগ থাকে, এবং এই সমস্ত পাথওয়েকে বলা হয় মেটাবলিক পাথওয়ে, যেমন ক্রেবস সাইকেল, কেলভিন সাইকেল, জিএমপি পাথওয়ে, এগুলো সবটাই হচ্ছে মেটাবলিক পাথওয়ে। প্রত্যেকটা যে ধাপ একে অপরের সঙ্গে সম্পর্কিত, যে এই ধাপটা না হলে পরবর্তী ধাপটা হবে না। দিস মেটাবলিক পাথওয়ে আর সিমিলার টু দ্য অটোমোবাইল ট্রাফিক ইন এ সিটি। এটা কার মতো, যে ট্রাফিকে কী থাকে, যে একটা গাড়ি যতক্ষণ না এগোবে তার পরের গাড়িটা এগোতে পারবে না, তো এরকমভাবে এইগুলো তাই, যে একটা রিয়াকশন যতক্ষণ না হবে ততক্ষণ তার পরবর্তী রিয়াকশনটা হতে পারবে না। যেমন গ্লাইকোলাইটিক যে পাথ হয়েছিল দেখেছিলাম 10টা ধাপ ছিল, তো একটা ধাপ যদি না হয় তো পরবর্তী ধাপটা হতে পারবে না, আমরা দেখেছি। ক্রেবস সাইকেলও তাই, যে একটা ধাপ যদি না হয় তো পরবর্তী ধাপটা হবে না, পরে সাইকেল কমপ্লিট হবে না। তো এইভাবে প্রত্যেকটা একে অপরের সঙ্গে সম্পর্কিত, এবং একে তুলনা করা হয়েছে কার সঙ্গে, যে একটা শহরে যে ট্রাফিক সিগন্যাল আছে, যে একটা গাড়ি না গেলে পরবর্তী গাড়িটা যেতে পারবে না, তার সঙ্গে তুলনা করা হয়েছে। দেয়ার আর ট্রাফিক জাংশন, তো দিস পাথওয়েজ আর এদার লিনিয়ার অর সার্কুলার, তো এগুলো লিনিয়ারও হতে পারে, সার্কুলারও হতে পারে। যেমন গ্লাইকোলাইটিক যে পাথওয়েটা আছে, শ্বসনের যেটা আছে আমরা পড়েছি, তো সেটা কি লিনিয়ার, কিন্তু ক্রেবস সাইকেল, কেলভিন সাইকেল এগুলো কি সার্কুলার, তো দুই রকমই আছে। দিস পাথওয়ে ক্রিস ক্রস ইচ আদার, দেয়ার আর ট্রাফিক জাংশন, এবং এই পাথওয়েগুলো কি একে অপরকে অতিক্রম করে, তাদের মধ্যে জাংশন আছে। যে একটা এই যে ক্রেবস সাইকেলগুলো দিয়েছিলাম, যে এই নির্দিষ্ট অংশে শুরু হচ্ছে, এটা হচ্ছে তাদের জাংশন, যে অ্যাসিটাইল কোএনজাইম তৈরি হলো, তো এটা হচ্ছে তাদের জাংশন। তারপর আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড, সাকসেনিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড, তো এইভাবে সে আস্তে 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 সৃষ্টি হতে 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 আবার এই জাংশনে পৌঁছালো, তো এদের একটা জাংশন থাকে বা এই জায়গাতে তারা ক্রিস ক্রস করে, এটা হচ্ছে তাদের জাংশন।
There are traffic flow of metabolites through metabolic pathway has a definite rate and direction like automobile traffic. তো এখানে বলা হয়েছে যে কি যে এই যে মেটাবোলাইটসগুলো ফ্লো করছে একটা মেটাবলিক পাথওয়ের মাধ্যমে, যেমন অ্যাসিটাইল কোএনজাইম থেকে আলফা-কিটোগ্লুটারিক অ্যাসিড, তারপর সেখান থেকে সাকসিনিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড, এভাবে যে চলছে, এই যে তার একটা ডেফিনাইট রেট আছে এবং ডাইরেকশন আছে। ডেফিনাইট রেট বলতে একটা নির্দিষ্ট মাত্রায় হচ্ছে যে এতটা 1 মোল 2 মোল থেকে 1 মোল সৃষ্টি হবে, বা এখানে 2 অণু সৃষ্টি হবে, এখানে 3 অণু সৃষ্টি হবে। একটা নির্দিষ্ট রেট আছে আর ডাইরেকশন আছে যে এটার পর এটার সৃষ্টি হবে, এটার পর এটার সৃষ্টি হবে, একটা ডাইরেকশন আছে। অটোমোবাইল ট্রাফিকের মতো, যে অটোমোবাইল যেমন প্রথমে এটা তারপর ওটা এভাবে। দিস মেটাবলিক ফ্লো ইজ কল্ড ডায়নামিক স্টেট অফ বডি কনস্টিটিউয়েন্টস। এই মেটাবলিক ফ্লোটা যে একটার পর একটা হচ্ছে একটা নির্দিষ্ট রেটে, একটা নির্দিষ্ট ডাইরেকশনে, এবং এটাকে বলা হয় ডায়নামিক স্টেট অফ বডি কনস্টিটিউট, দেহের সাম্যাবস্থা। দেহে যে সমস্ত উপাদান আছে তাদের সাম্যাবস্থা, এটাকে বলা হয় ডায়নামিক স্টেট অফ বডি কনস্টিটিউট। দেহের মধ্যে দেহ যেগুলো নিয়ে গঠিত আছে তাদের সাম্যাবস্থা। ডায়নামিক স্টেট মানে চলমান অবস্থা, যে সর্বদা এটা চলছে, সাম্য অবস্থা না, চলমান অবস্থা। ডায়নামিক মানে হচ্ছে চলমান। হোয়াট ইজ মোস্ট ইম্পর্টেন্ট ইজ দ্যাট দিস ইন্টারলিঙ্কড মেটাবলিক ট্রাফিক ইজ ভেরি স্মুথ অ্যান্ড উইথাউট এ সিঙ্গল রিপোর্টেড মিসঅ্যাপ ফর হেলথি কন্ডিশনস। তো এবং একটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট হচ্ছে যে এই সমস্ত যে মেটাবলিক পাথওয়ে আছে সেগুলো হচ্ছে ইন্টারলিঙ্কড মেটাবলিক ট্রাফিক, যে একে অপরের সঙ্গে সম্পর্কিত, অ্যান্ড ইজ ভেরি স্মুথ মানে অত্যন্ত স্মুথ, বা কি যে কোনো রকমের ভুল বা ত্রুটি হয় না এদের মধ্যে, এবং সর্বদা স্মুথলি চলে, যে অ্যান্ড উইথাউট এ সিঙ্গেল রিপোর্টেড মিসঅ্যাপ, কোনো রকম ভুল ছাড়াই, এবং স্মুথ মানে কোনো রকম বাধা টাধা কিছু নেই, স্মুথলি ফ্লো করছে, স্মুথলি এই মেটাবলিক রিয়াকশনগুলো হয়ে থাকছে, কত হাজার হাজার বার আমাদের দেহের মধ্যে সংগঠিত হয়ে যাচ্ছে স্মুথলি, কোনো রকম বাধা বিঘ্ন ছাড়াই এবং কোনো রকম ভুল ছাড়াই। যদি কোনো রকমের ভুল হয়ে যায় তাহলে আমাদের যে হেলথের কন্ডিশন আছে সেটা কিন্তু খারাপ হয়ে যাবে। একটা গ্লাইকোলাইটিক যে পথ আছে তার যদি একটা স্টেপ গন্ডগোল হয়ে যায় তো আমাদের পুরো দেহের সাম্যাবস্থা বিঘ্নিত হবে, আমাদের পুরো দেহের জন্য সেটা ক্ষতি। ক্রেবস সাইকেল, কেলভিন সাইকেল, যে সমস্ত সাইকেল আছে সেটা যদি কোনো একটা স্টেপ গন্ডগোল হয়ে যায়, ডিএনএ রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, কোনো একটা স্টেপ যদি গন্ডগোল হয়ে যায় তাহলে আমাদের দেহে সম্পূর্ণ, আমাদের দেহের প্রচুর ক্ষতি হয়ে যাবে। তো এগুলো অত্যন্ত অত্যন্ত স্মুথ এবং কোনো রকম ভুল বা ত্রুটি কিছু হয় না। Another feature of this metabolic reaction is that every chemical reaction is a catalyzed reaction. এবং মেটাবলিক রিয়াকশনের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে কি এরা প্রত্যেকটা ক্যাটালাইজড রিয়াকশন, মানে ক্যাটালিস্ট এদের সঙ্গে এদের উপর প্রভাব বিস্তার করে। যে কিছু উপাদান থাকে যেগুলো এই সমস্ত মেটাবলিক রিয়াকশনের কার্যকারিতাকে বাড়ায়, ক্যাটালাইজড করে, উৎসেচক হিসাবে উৎসেচক বা এনজাইম থাকে তারা ক্যাটালাইটস হিসেবে কাজ করে। ক্যাটালাইজ কি, যে কোনো রাসায়নিক বিক্রিয়াকে এরা ত্বরান্বিত করবে, যে হয়তো সেটা আগে 1 ঘন্টা লাগতো তো সেটা 1 মিনিটে করে দেবে, সেই ত্বরান্বিত কাজটি করে থাকে। যেমন ব্লাড সার্কুলেশনে পড়েছিলাম ক্যাটালাইজড রিয়াকশন, তারপর অনেক জায়গাতেই ক্যাটালাইজড রিয়াকশন আছে আমাদের দেহের মধ্যে। তো এগুলো প্রত্যেকটা হচ্ছে ক্যাটালাইজড রিয়াকশন, যে কিছু যৌগ থাকে বা মৌল থাকে যেগুলো এদের কাজকে ত্বরান্বিত করে। এনজাইম আছে কিছুক্ষণ পরে, সেখানে আরও ডিটেলস অনেক এক্সাম্পল পড়বো। দেয়ার ইজ নো আনক্যাটালাইজড মেটাবলিক কনভার্সন ইন লিভিং সিস্টেম। লিভিং বা জীবের মধ্যে এমন কোনো রিয়াকশন নেই যেটা কোনো রকমের আনক্যাটালাইজড বা ক্যাটালিস্ট যেখানে কাজ করে না। প্রত্যেকটা রিয়াকশন ক্যাটালাইজড, প্রত্যেকটা রিয়াকশনের মধ্যে ক্যাটালিস্ট বা অনুঘটক থাকে। Even carbon dioxide dissolving water, a physical process, is a catalytic reaction in living system. এমনকি কার্বন ডাইঅক্সাইড যে জলে দ্রবীভূত হচ্ছে এবং সেখান থেকে বাইকার্বনেট H2CO3 তৈরি করছে, যদিও এটা কেমিক্যাল নয়, এটা একটা ফিজিক্যাল প্রসেস, তবুও এটা ক্যাটালাইজড রিয়াকশন, তবুও জীবের মধ্যে এটাও ক্যাটালাইজড হয়, যে কার্বন ডাইঅক্সাইড জলে দ্রবীভূত হয়ে বাইকার্বনেট তৈরি করে। তো এটাও ক্যাটালাইজড রিয়াকশন, যে এর মধ্যেও অনুঘটক থাকে। কার্বনিক অ্যানহাইড্রেজ যে এনজাইম সেটা অনুঘটক হিসাবে কাজ করে। The catalyst which hasten the rate of a given metabolic conversion are also proteins. এবং যে ক্যাটালিস্ট বা অনুঘটক যেগুলো কী করে, হ্যাস্টেন করে দ্য রেট অফ এ গিভেন মেটাবলিক কনভার্সন, কোনো একটা মেটাবলিক রিয়াকশনের কাজকে ত্বরান্বিত করে, হ্যাস্টেন মানে ত্বরান্বিত করে। এবং সেই ক্যাটালিস্টগুলো কি, এগুলো হচ্ছে প্রোটিন জাতীয় পদার্থ। অনুঘটকগুলো হচ্ছে প্রোটিন জাতীয় পদার্থ, যারা এই কাজগুলোকে ত্বরান্বিত করছে এগুলো হচ্ছে প্রোটিন জাতীয় পদার্থ। দিস প্রোটিনস উইথ ক্যাটালাইটিক পাওয়ার আর
নেমড এনজাইম। এবং এই যে প্রোটিন আছে যাদের মধ্যে ক্যাটালাইটিক বা অনুঘটন ক্ষমতা আছে এদেরকে বলা হয় এনজাইম। জীবদেহে এদেরকে বলা হয় এনজাইম। তো জীবদেহের মধ্যে যে সমস্ত ক্যাটালিস্ট আছে বা অনুঘটক আছে, প্রোটিন ঘটিত অনুঘটক আছে, তাদেরকে বলা হয়, একটা ভালো ভাষাতে তাদেরকে বলা হয় এনজাইম। জীবদেহের মধ্যে যেগুলো আছে তাদেরকে বলা হয় এনজাইম বা উৎসেচক। মেটাবলিক বেসিস ফর লিভিং। তো আশা করি এটা বোঝা গেল যে প্রত্যেকটা লাইন প্রত্যেকটা ওয়ার্ডকে ভালো করে বললাম, অনেকবার করে বলেছি যাতে তোমাদের এটাকে সহজ হয়ে যায়। তো এরপরে নেক্সট পার্টটা আসছি। Metabolic pathway can lead to a more complex structure from a simpler structure. For example, acetic acid become cholesterol or lead to a simpler structure from a complex structure. For example, glucose becomes lactic acid in our skeletal muscle. তো এখানে কি বলছে যে মেটাবলিক যে পাথওয়ে আছে বা যে সমস্ত পথগুলো দেখলাম সেগুলোকে যে কমপ্লেক্স স্ট্রাকচার বা জটিল গঠন থেকে সিম্পলার স্ট্রাকচার বা সরলতম রূপে কনভার্ট হতে পারে। যেমন অ্যাসিডিক অ্যাসিড হচ্ছে একটা জটিল বিকাম কোলেস্টেরল। তো সিম্পল বা সহজ যৌগ থেকে সহজ গঠন থেকে সেটা কমপ্লেক্স হয়ে যেতে পারে। যেমন অ্যাসিডিক অ্যাসিড একটা হচ্ছে সহজ গঠন বা সরলতম গঠন, তো সেটা কোলেস্টেরলে কনভার্ট হতে পারে। কোলেস্টেরল হচ্ছে একটা অত্যন্ত জটিল গঠন। or lead to a simpler structure from a complex structure, বা কোনো একটা জটিল গঠন বা জটিল যৌগ সেটা সরলতম যৌগে বা সিম্পল যৌগেতে কনভার্ট হতে পারে। যেমন গ্লুকোজ একটা জটিল যৌগ, তো সেখানে ল্যাকটিক অ্যাসিডে কনভার্ট হয়। আমাদের স্কেলেটাল মাসলে সেটা ল্যাকটিক অ্যাসিডে কনভার্ট হয় যখন বেশি পরিমাণে আমরা কাজ করে থাকি তখন। তো এটা সরল যৌগ থেকে জটিল যৌগ তৈরি করতে পারে, জটিল যৌগ থেকে সরল যৌগ তৈরি করতে পারে, এবং তার এক্সাম্পল দেওয়া আছে এখানে। দ্য ফর্মার কেস আর কল্ড বায়োসিনথেটিক পাথওয়ে অর অ্যানাবলিক পাথওয়ে। এবং অ্যানাবলিক পাথওয়ে কি, যে এই যে প্রথমে যেটা দেখলাম যে সরলতম যৌগ থেকে জটিলতম যৌগ তৈরি হলো বা অ্যাসিডিক অ্যাসিড কোলেস্টেরলে কনভার্ট হলো, তো এটা হলো অ্যানাবলিক পাথওয়ে, যে সরলতম যৌগ থেকে জটিলতম যৌগ তৈরি হচ্ছে। দ্য ল্যাটার কনস্টিটিউট ডিগ্রেডেশন অ্যান্ড হেন্স কল্ড ক্যাটাবলিক পাথওয়ে। আর পরবর্তী যে পাথওয়ে আছে যে এখানে জটিল যৌগটা সরলতম যৌগে কনভার্ট হচ্ছে বা ডিগ্রেডেশন হচ্ছে বা ভেঙে যাচ্ছে, তো একে বলা হয় ক্যাটাবলিক পাথওয়ে। মনে রাখার সিম্পল হচ্ছে কাট, ক্যাটাবলিক কাট, কাট মানে কি ভেঙে দেওয়া বা ধ্বংসাত্মক প্রক্রিয়া, তো ক্যাটাবলিক থেকে কাট, এভাবে মনে রাখতে হবে। অ্যানাবলিক পাথওয়ে অ্যাজ এক্সপেক্টেড কনজিউম এনার্জি। অ্যানাবলিক পাথওয়েতে কী হয়, শক্তি শোষিত হয়। যে কোনো একটা সরলতম যৌগকে যখন জটিলতম যৌগে কনভার্ট করব বা কোনো একটা জটিল যৌগ সিনথেসাইজ করব তখন কি শক্তি দরকার হবে। অ্যাসেম্বলি অফ এ প্রোটিন ফ্রম অ্যামিনো অ্যাসিড রিকোয়ার্স এনার্জি ইনপুট। যেমন অনেকগুলো অ্যামিনো অ্যাসিড নিয়ে যখন একটা প্রোটিন গঠিত হয়, তো অ্যামিনো অ্যাসিড হচ্ছে সরলতম যৌগ, সেখান থেকে প্রোটিন একটা জটিল যৌগ তৈরি হচ্ছে, তো সেখানে এনার্জি লাগে। তারপর সালোক সংশ্লেষ প্রক্রিয়া দেখেছি যে কার্বন ডাইঅক্সাইড আর ওয়াটার যখন মিলে গ্লুকোজ তৈরি করছে, তো সেখানে সানলাইট এনার্জি লাগছে, সূর্য থেকে যে এনার্জি আসছে সেটা কাজে লাগছে, তো অ্যানাবলিক পাথওয়েতে শক্তি লাগে। অন দ্য আদার হ্যান্ড ক্যাটাবলিক পাথওয়ে লিড টু দ্য রিলিজ অফ এনার্জি। আর অন্যদিকে ক্যাটাবলিক পাথওয়ের মাধ্যমে কী হয়, এনার্জি রিলিজড হয় বা এনার্জি বা শক্তির ত্যাগ হয়। যেমন হোয়েন গ্লুকোজ ইজ ডিগ্রেডেড টু ল্যাকটিক অ্যাসিড ইন আওয়ার স্কেলেটন মাসল, যখন গ্লুকোজটা ভেঙে ল্যাকটিক অ্যাসিডে কনভার্ট হয়, এনার্জি ইজ লিবারেটেড, এনার্জি বা শক্তি কী হয়, ত্যাগ হয়। গ্লুকোজ যেটা আছে সেটা যখন ল্যাকটিক অ্যাসিডে কনভার্ট হচ্ছে স্কেলেটন মাসলে তখন শক্তি ত্যাগ হয়। তারপর যখন গ্লুকোজটা ভেঙে আমাদের যে সালোক সংশ্লেষ প্রক্রিয়া আমাদের যে শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে গ্লুকোজটা ভাঙছে, তো সেখানেও আমরা কি দেখি শক্তি বা এনার্জি রিলিজড হয়। দিস মেটাবলিক পাথওয়ে ফ্রম গ্লুকোজ টু ল্যাকটিক অ্যাসিড হুইচ অকার্স ইন 10 মেটাবলিক স্টেপ ইজ কল্ড গ্লাইকোলাইসিস। এই যে মেটাবলিক পাথওয়ে যেখানে গ্লুকোজ থেকে ল্যাকটিক অ্যাসিডে কনভার্ট হচ্ছে, দেখুন সেখানে 10টা মেটাবলিক স্টেপ বা 10টা ধাপ থাকে, এবং একে সম্পূর্ণরূপে বলে কি গ্লাইকোলাইসিস। তো আমরা সেটা শ্বসন চ্যাপ্টারে পড়ব ডিটেলস, গ্লাইকোলাইসিস যেটা 10টা ধাপে সম্পূর্ণ হয়। গ্লুকোজ থেকে গ্লুকোজ ফ্রুক্টোজ, এইভাবে অনেকগুলো 10টা স্টেপ থাকে। লিভিং অর্গানিজমস হ্যাভ লার্নড টু ট্র্যাপ দিস এনার্জি লিবারেটেড ডিউরিং ডিগ্রেডেশন অ্যান্ড স্টোর ইট ইন দ্য ফর্ম অফ কেমিক্যাল বন্ড। জীবেদের কী করতে হয়, যে এই যে এনার্জিটা রিলিজ হচ্ছে ক্যাটাবলিক পাথওয়ের মাধ্যমে, যে শক্তিটা রিলিজ হচ্ছে বা ত্যাগ হচ্ছে, তাকে কী করতে হয়, ট্র্যাপ করতে জানতে হয় বা তাকে ধরে রাখতে জানতে হয়। অ্যান্ড স্টোর ইন দ্য ফর্ম অফ কেমিক্যাল বন্ড, এবং তাকে কেমিক্যাল বন্ডের মাধ্যমে তাকে সঞ্চয় করে রাখতে শিখতে হয়। যে ক্যাটাবলিক পাথওয়ের মাধ্যমে যে এনার্জিটা রিলিজ হচ্ছে, সেই এনার্জিটা যাতে অপচয় না হয় তার জন্য তাকে ধরে রেখে তাকে সঞ্চয় করে রাখার পদ্ধতি অবলম্বন করতে হয়।
যাতে সেটা কেমিক্যাল বন্ড আকারে সঞ্চিত থাকতে পারে। As and when needed, this bond energy is utilized for biosynthetic, osmotic and mechanical work that we perform. এবং যখন আমাদের দেহের প্রয়োজন হবে কোনো রকমের বায়োসিনথেটিক বা কোনো অ্যানাবলিক বা কোনো একটা জিনিস তৈরি করার জন্য, বা অসমোটিক বা যে আমাদের যে অসমোটিক প্রেসার বা কনসেন্ট্রেশন সেটাকে মেনটেন করার জন্য, বা মেকানিক্যাল ওয়ার্ক, যে আমরা কোনো রকম মেকানিক্যাল কাজ করার জন্য, যেমন সেটা হতে পারে বাইরে কোনো কাজ করছি, শক্তি যেখানে ব্যয় হচ্ছে, মেকানিক্যাল ওয়ার্ক যান্ত্রিক শক্তি। তো এই সমস্ত কাজের জন্য যখন শক্তি দরকার হবে, যাতে সেই সমস্ত কেমিক্যাল বন্ড যেখানে শক্তি সঞ্চিত হয়েছিল সেগুলো ভেঙে এই শক্তির যোগান দিতে পারে। The most important form of energy currency in living system is the bond energy in a chemical called adenosine triphosphate. তো সবচাইতে বেশি যে বন্ড আকারে এই শক্তিগুলো সঞ্চিত থাকে, তো সেটা হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট, যাকে এটিপি বলা হয়। তো এটিপি হচ্ছে একটা কেমিক্যাল বন্ড যার মাধ্যমে যে আমরা যে শক্তিগুলো নির্গত হচ্ছে ক্যাটাবলিক রিয়াকশনের মাধ্যমে, সেগুলো সঞ্চিত হয়ে থাকে। হাউ ডু লিভিং অর্গানিজম ডেরাইভ their energy? What strategies have they evolved? How do they store this energy and in what form? How do they convert this energy into work? You will study and understand all this under a sub-discipline called bioenergetics later in your high class. তো তোমরা যখন এমবিবিএস পড়বে বা মেডিকেল লাইনে কোনো কিছু পড়বে, তো বায়োএনার্জিক্স নামে একটা সাবজেক্ট থাকবে। তো সেখানে এনার্জি বিষয়ে কিভাবে সৃষ্টি হচ্ছে, কিভাবে কাজ করছে, সমস্ত কিছু ডিটেলসে পড়বে। এখানে আমাদের যতটুকু দেওয়া আছে এইটুকুই। তো এরপরে আসছে লিভিং স্টেট। At this level, you must understand that the tens and thousands of chemical compounds in a living organism, otherwise called metabolites or biomolecules, are present at concentration characteristic of each of them. তো এতক্ষণ পর্যন্ত আমরা বুঝে গেছি যে হাজার হাজার শত শত কেমিক্যাল কম্পাউন্ড বা রাসায়নিক যৌগ বা একটা লিভিং অর্গানিজমের মধ্যে থাকে। একটা জীবের মধ্যে হাজার হাজার রাসায়নিক যৌগ থাকে, যেগুলোকে আমরা মেটাবোলাইটস বলি বা বায়োমলিকুলস বলি, এবং এটা একটা নির্দিষ্ট কনসেন্ট্রেশন বা একটা নির্দিষ্ট ঘনত্বে থাকে। ফর এক্সাম্পল, দ্য ব্লাড কনসেন্ট্রেশন অফ গ্লুকোজ ইন এ নর্মাল হেলথি ইন্ডিভিজুয়াল ইজ 4.2 মিলিমোল পার লিটার থেকে 6.1 মিলিমোল পার লিটার। যেমন এখানে একটা এক্সাম্পল হিসেবে বলা আছে যে একটা ব্লাডের মধ্যে যে গ্লুকোজের যে কনসেন্ট্রেশন, যে ব্লাডের মধ্যে গ্লুকোজ কতটা থাকে, তার পরিমাণটা কত, যে 4.2 মিলিমোল থেকে 6.1 মিলিমোল পার লিটার। যে 1 লিটার ব্লাডের মধ্যে, 1 লিটার রক্তের মধ্যে 4.2 মিলিমোল থেকে 6.1 মিলিমোল গ্লুকোজ থাকে। এটা একটা নর্মাল কনসেন্ট্রেশন, যে এই রেঞ্জের মধ্যে থাকে। হোয়াইল দ্যাট অফ হরমোনস উড বি ন্যানোগ্রামস পার মিলিলিটার। আর অন্যদিকে যে হরমোন, সেটা পরিমাণটা আরও কম, যে প্রতি মিলিলিটার রক্তে কত ন্যানোগ্রাম থাকছে, অত অনেকটাই কম হরমোন। The most important fact of biological system is that all living organisms exist in a steady state characterized by concentration of each of these biomolecules. যেটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট হলো যে এই যে বায়োমলিকুলস বা কেমিক্যাল কম্পাউন্ডস বা মেটাবোলাইটসগুলো আছে, এগুলো একটা নির্দিষ্ট কনসেন্ট্রেশনের থেকে একটা সাম্যাবস্থা বজায় রাখছে দেহের। যে গ্লুকোজের যে পরিমাণটা দেখলাম এখানে 4.2 মিলিমোল থেকে 6.1 মিলিমোল, এর থেকে যদি কম হয় বা এর থেকে যদি বেশি হয় তাহলে কি রোগের সৃষ্টি করবে। হরমোনের যে পরিমাণটা যদি এর থেকে কম হয় বা এর থেকে বেশি হয় তো রোগের সৃষ্টি করবে। এই যে রেঞ্জ দেওয়া আছে সেই রেঞ্জের মধ্যে থাকলে সেটা সাম্যাবস্থায় আসে। দিস বায়োমলিকুলস আর ইন এ মেটাবলিক ফ্লাক্স। এটা মেটাবলিক ফ্লাক্সের মধ্যে আছে, যে সর্বদা প্রবেশ করছে, বাড়ছে বা কমছে, এবং এর মধ্যে এই যে মাত্রা বা এই যে রেঞ্জ দেওয়া আছে, এই রেঞ্জের মধ্যে টিকে থাকার জন্য যদি কোনো কারণে বেড়ে যায় তো আউটফ্লাক্স হচ্ছে বা বেরিয়ে যাচ্ছে, যদি কোনো কারণে এই রেঞ্জ থেকে কমে যায় তো ইনফ্লাক্স হচ্ছে বা দেহের মধ্যে ইনপুট হচ্ছে। অ্যানি কেমিক্যাল অর ফিজিক্যাল প্রসেস মুভস স্পন্টেনিয়াসলি টু ইকুইলিব্রিয়াম। যে কোনো রাসায়নিক বিক্রিয়া বা যে ভৌত বিক্রিয়া সেটা সাম্যাবস্থা ইকুইলিব্রিয়ামে যায়। দ্য স্টেডি স্টেট ইজ এ নন ইকুইলিব্রিয়াম স্টেট। কিন্তু আমাদের দেহের মধ্যে যে স্টেডি স্টেট আছে সেটা কিন্তু ইকুইলিব্রিয়ামে যায় না, সাম্যাবস্থায় যায় না। যদি অন্য কোনো কেমিক্যালে দেখি বা ফিজিক্যাল ওয়ার্কে দেখি তো দেখি সর্বদা সেটা সাম্যাবস্থায় মেনটেন করে রাখে। কিন্তু আমাদের দেহের যে স্টেডি স্টেট আছে, যে আমাদের যে স্থিতিশীল দশা আছে, সেটা কোনো ইকুইলিব্রিয়াম বা ইকুইলিব্রিয়ামে যায় না, সেটা হচ্ছে নন ইকুইলিব্রিয়াম স্টেট। এটা একটা ইম্পর্টেন্ট লাইন, যে দ্য স্টেডি স্টেট ইজ এ নন ইকুইলিব্রিয়াম স্টেট। আমাদের দেহের মধ্যে যে স্থিতিশীল দশা আছে সেটা সাম্যাবস্থায় নেই। One should remember from physics that
সিস্টেম অ্যাট ইকুইলিব্রিয়াম ক্যান নট পারফর্ম ওয়ার্ক। তো আমরা জানি যে ফিজিক্স থেকে যে কোনো একটা জিনিস যদি, কোনো একটা বস্তু যদি সাম্যাবস্থায় থাকে তো সেটা কোনো কাজ করতে পারে না। অ্যাজ লিভিং অর্গানিজম ওয়ার্ক কন্টিনিউয়াসলি দে ক্যান নট অ্যাফোর্ড টু রিচ ইকুইলিব্রিয়াম। যেহেতু আমরা জীবকে টিকে থাকার জন্য বা বেঁচে থাকার জন্য সর্বদা কাজ করে যেতে হয়, তো তার জন্যই যে জীব আছে তারা কোনোদিন সাম্যাবস্থায় যায় না। সাম্যাবস্থায় গেলে কী হবে, যে সে কাজ করা বন্ধ করে দেবে, আর দেহের যদি কাজ বন্ধ হয়ে যায় তো সেই জীবটা মারা যাবে, সে আর বেঁচে থাকবে না। তো এই কারণে আমরা কোনোদিন সাম্যাবস্থায় যাই না, আমরা সর্বদাই কাজ করতেই থাকি। Hence the living state is a non-equilibrium steady state to be able to perform work. এবং এই জন্য এই যে লাইনটা অত্যন্ত ইম্পর্টেন্ট, যে জীব কী হয়, একটা নন ইকুইলিব্রিয়াম, একটা অসাম্যাবস্থায় থাকে, স্টেডি স্টেট টু বি অ্যাবল টু পারফর্ম ওয়ার্ক। তো জীব কাজ করার জন্য সে সর্বদা কি কোনো দিন নন ইকুইলিব্রিয়াম অবস্থায় থাকে, যা এবং নন ইকুইলিব্রিয়াম স্থিতি দশাতে থাকে, অর্থাৎ কোনো দিন সে ইকুইলিব্রিয়ামে যায় না। ইকুইলিব্রিয়ামে চলে গেলেই সে আর কাজ করতে পারবে না। আর জীব যদি কাজ করতে না পারে, কোনো রকমের যদি শ্বসন, রেচন, জনন কোনো যদি কাজ না হয়, তার মধ্যে মেটাবলিজম কোনো কিছু যদি না হয় তো সে মারা যাবে। তো যাদের কাজ করতে পারে তার জন্য সে সর্বদা নন ইকুইলিব্রিয়াম স্টেডি স্টেটে থাকে। লিভিং প্রসেস ইজ এ কনস্ট্যান্ট এফোর্ট টু প্রিভেন্ট ফলিং ইনটু ইকুইলিব্রিয়াম। এবং ইকুইলিব্রিয়ামে আসার চেষ্টা করলেও আমাদের দেহের মধ্যে যে কেমিক্যাল কম্পোজিশন আছে সেগুলো সর্বদা কী করে, যে এই ইকুইলিব্রিয়াম যাতে পৌঁছাতে না পারে তার জন্য সর্বদা ব্যবস্থা গ্রহণ করে, সর্বদা চেষ্টা করে যাতে কোনো রকমভাবে ইকুইলিব্রিয়ামে না যায়। দিস ইজ অ্যাচিভড বাই এনার্জি ইনপুট। এবং এটা কার মাধ্যমে হয়ে থাকে, শক্তি ইনপুটের মাধ্যমে, শক্তি দেওয়ার মাধ্যমে। যে কাজ যাতে কোনো কারণে যদি কাজ বন্ধ না হয়ে যায় তার জন্য কী হয়, সর্বদা শক্তি প্রদান করা হয় যাতে সেই কাজটা বন্ধ না হয়ে যায়। কারণ কাজ বন্ধ হলেই সাম্যাবস্থায় চলে আসবে, আর সাম্যাবস্থায় চলে এলে বা কাজ বন্ধ হয়ে গেলেই সে মারা যাবে। তো তার জন্য সর্বদা এনার্জি প্রদান করা হয়। মেটাবলিজম প্রোভাইডস এ মেকানিজম ফর দ্য প্রোডাকশন অফ এনার্জি। এবং এই মেটাবলিজম প্রক্রিয়ার মাধ্যমে সর্বদা কী হয়, যে এনার্জি বা শক্তি কীভাবে তৈরি হবে তার অনেক পদ্ধতি আছে। হেন্স দ্য লিভিং স্টেট অ্যান্ড মেটাবলিজম আর সিনোমোনাস। এবং এর জন্য কী হয়, যে মেটাবলিজম আর লিভিং স্টেট হচ্ছে সর্বদা একে অপরের সঙ্গে সম্পর্কিত। যে মেটাবলিজম হলেও জীব বেঁচে থাকবে, জীব বেঁচে থাকলে মেটাবলিজম হবে, একে অপরের সঙ্গে সম্পর্কিত। উইথাউট মেটাবলিজম দেয়ার ক্যান নট বি এ লিভিং স্টেট। মেটাবলিজম যদি না হয় তো জীব বেঁচে থাকতে পারবে না। এর জন্যই যে একেবারে ফার্স্ট চ্যাপ্টার যেটা আছে, যে মেটাবলিজম হচ্ছে জীবের একটা বিশেষ বৈশিষ্ট্য, মানে ক্যারেক্টারিস্টিক বা বিশেষ যে বৈশিষ্ট্য ছিল সেটা হলো মেটাবলিজম। যে জীবের একটা প্রধান বৈশিষ্ট্য হচ্ছে সে মেটাবলিজম করবে, মেটাবলিজম না করলে সে জীব বেঁচে থাকতে পারবে না। তো এখানে এটাই বলা হয়েছে যে মেটাবলিজমের মাধ্যমে সর্বদা এনার্জি ইনপুট করা হয়, এনার্জি ইনপুট করলে সে কাজ করতে পারবে, কাজ করলে সে নন ইকুইলিব্রিয়াম অবস্থায় থাকবে এবং সে বেঁচে থাকবে। যদি মেটাবলিজম না হয় তো এনার্জি যাবে না, এনার্জি না হলে সে কাজ করবে না, কাজ না করলে সে ইকুইলিব্রিয়ামে চলে যাবে, আর ইকুইলিব্রিয়াম চলে গেলে সে কাজ করা বন্ধ করে দেবে এবং জীবটি মারা যাবে। তা আমাদের দেহ হচ্ছে কি নন ইকুইলিব্রিয়াম স্টেডি স্টেট, যাতে আমরা কাজ করতে পারি। তো এটাই বলা আছে। তো আশা করি বোঝা গেল যে জীব কীভাবে বেঁচে আছে, তার স্টেট বা ইকুইলিব্রিয়াম না নন ইকুইলিব্রিয়াম সেটা দেখা গেল এবং তার কারণটাও জানা গেল। তো পরবর্তী এই ভিডিওটা এতদূরই। তো পরবর্তী যে ভিডিও সেখানে এনজাইম যেটা আছে সেগুলো পড়ানো হবে। তো যদি ভিডিওগুলি তোমাদের অবশ্যই কাজ লেগে থাকে তো ভিডিওটিকে অবশ্যই লাইক করো, যদি কিছুটা উপকার করে থাকে তো লাইক করো, যদি কিছু বলার থাকে তো সেটা অবশ্যই কমেন্টে জানাও। ভিডিওগুলিকে বন্ধুদের মধ্যে শেয়ার করো যাতে তারাও এর দ্বারা উপকৃত হতে পারে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো, আস্তে আস্তে সমস্ত ভিডিও আপলোড করা হবে। এবং যদি তোমাদের মনে হয় এই ভিডিওগুলো আগে আপলোড করলে ভালো হয় তো সেটা অবশ্যই জানাবে, সেই ভিডিওগুলো আগে আপলোড করা হবে। তো তোমাদের সবাইকে ধন্যবাদ ভিডিওগুলি দেখার জন্য।